আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুপার ইংলিশ কেয়ার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি একটা বেসিক ক্লাস নেব, সেটা নাউনের উপর, অর্থাৎ নাউন কাকে বলে, কত প্রকার, কি কি, এগুলো নিয়ে আলোচনা করব। তাই যাদের নাউন নিয়ে সমস্যা রয়েছে এই ক্লাসটা করলে তাদের সমস্যার সমাধান হয়ে যাবে। এই জায়গায় আমরা আগে দেখব ডেফিনেশনটা কি, আসলে নাউন কাকে বলে। যে শব্দ দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান, বিষয়, ধারণা বা কাজের নাম বোঝায় তাকে নাউন বা বিশেষ্য বলে। এক কথায় কোনো কিছুর নামকেই নাউন বলে। এই জায়গায় ইংরেজি দেওয়া আছে, আমি ইংরেজি পড়তেছি না। এখন আমরা দেখব যে এই যে উদাহরণ দেখব কিছু ব্যক্তি, বস্তু, প্রাণীর নাম যে রয়েছে। যেমন ব্যক্তির নাম মামুন, রিনা, রানা, এগুলাও কিন্তু নাউন। বস্তুর নাম বুক, চেয়ার, পেন। প্রাণীর নাম কাউ, ডগ, ক্যাট। স্থানের নাম ঢাকা, কুড়িগ্রাম। পদার্থের নাম গোল্ড, সিলভার, আয়রন। গুণের নাম অনেস্টি, বিউটি। কোনো কিছুর সমষ্টির নাম আর্মি, ক্রাউড, টিম। এগুলা সবই যা দেখতে পাচ্ছ তোমরা, সবই হচ্ছে নাউন, এক একটা নাউনের উদাহরণ। এখন আমরা দেখব যে নাউনের কাজটা কি, অর্থাৎ একটা বাক্যে নাউন কি কি কাজ করতে পারে। ফাংশনস অফ নাউন, বিশেষ্যের কাজ। একটি বাক্যে নাউন বিভিন্ন ধরনের কাজ করতে পারে। যেমন এই জায়গা হতে পারে ভার্বের সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হতে পারে। যেমন রিনা ইজ আ গুড গার্ল। এখন স্বাভাবে বুঝব, আমরা কিভাবে বুঝবো কোনো একটা ভার্বের কাজ কে বা কারা সম্পন্ন করে। এইটা যদি আমরা প্রশ্ন করি, তাহলে যদি উত্তর পাওয়া যায়, তাহলে সেটা হবে কি সাবজেক্ট। যেমন রিনা ইজ আ গুড গার্ল, কে গুড গার্ল? রিনা। এখানে সেই কারণে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, ভার্বের সাবজেক্ট। তার মানে এটা কিন্তু নাউন। এরপরে ভার্বের অবজেক্ট হিসাবে, এখন অবজেক্ট বের করব কিভাবে। কোনো একটা ভার্বের কাজ মানে সাবজেক্ট, এটা বলা হচ্ছে যে কোনো একটা ভার্বের কাজ, ভার্বটাকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায়, তাহলে কি হবে, সেটা হবে অবজেক্ট। যেমন রিনা ইজ রিডিং আ বুক, মানে এখন আমি যদি প্রশ্ন করি রিনা কি করতেছে, পড়তেছে। এখন কি বই পড়তেছে, মানে তাহলে একটা বই পড়তেছে। রিডিং কিন্তু পড়া, রিনা ইজ রিডিং আ বুক, মানে কি করতেছে, একটি বই পড়তেছে। এই ক্ষেত্রে কি দ্বারা প্রশ্ন করলে একটা উত্তর পাওয়া গেল, সেই কারণে আ বুক হচ্ছে কি অবজেক্ট। আবার প্রেপজিশনের অবজেক্ট, শি ইজ ফন্ড অফ সুইটস। এখন প্রেপজিশনের অবজেক্ট যারা বোঝো না, তার মানে শি ইজ ফন্ড অফ সুইটস, এখানে কিসে আসক্ত, সে হচ্ছে সুইটসে আসক্ত। আর এই যে প্রেপজিশনের অবজেক্ট হবে এইরকম, যেখানে কি থাকবে, প্রেপজিশনের পরে সাধারণত অবজেক্টটা থাকে। এরপরে ভার্বের অবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হতে পারে। যেমন স্টুডেন্টস মেড হার ক্যাপ্টেন, স্টুডেন্ট তাদেরকে কি করল, তাকে ক্যাপ্টেন নির্বাচন করলো। এখানে ক্যাপ্টেন হচ্ছে কমপ্লিমেন্ট। এরপরে লিঙ্কিং ভার্বের কমপ্লিমেন্ট, যেমন আর লিঙ্কিং ভার্ব অনেকগুলা রয়েছে, এগুলা ভার্বের অধ্যায় তোমরা পাবে। যেমন শি সিমস টু বি আ ম্যাড, তাকে কি মনে হলো, যে একটা পাগলের মতো মনে হলো। এখানে ম্যাড হচ্ছে কি কমপ্লিমেন্ট, এখানে ম্যাড কিন্তু নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। তাহলে আমরা কাজ দেখলাম, এখন দেখব যে নাউনের যে প্রকারভেদ। এখন নাউনের প্রকারভেদের জন্য আমরা দেখব যে কাইন্ডস অফ নাউন, মানে বিশেষ্যের প্রকারভেদ। নাউন বা বিশেষ্যকে ইন্দ্রিয়গ্রাহ্যতা ও গণনার ভিত্তিতে ভাগ করা যায়, মানে দুইটা দিক থেকে ভাগ করা যায়। একটা হচ্ছে ইন্দ্রিয়গ্রাহ্য কিনা, আর একটা হচ্ছে গণনা করা যায়। আগে আমরা ইন্দ্রিয়গ্রাহ্যতা শিখবো, এবং আজকে এটাই আর কি শিখবো। ইন্দ্রিয়গ্রাহ্যতার ভিত্তিতে নাউনকে কি বিভিন্ন নিম্ন রূপে ভাগ করা যায়। এর মধ্যে কি আমরা জানি দুই ভাগে ভাগ করা যায়। প্রথমে যেমন বিশেষ্য অর্থাৎ নাউন, তারপর কনক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। এন্ড কনক্রিট নাউন কোনগুলো? কনক্রিট নাউন যেগুলো ইন্দ্রিয়গ্রাহ্য, যেমন কমন নাউন, প্রপার নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। এগুলো হচ্ছে ইন্দ্রিয়গ্রাহ্য। কমন হচ্ছে জাতিবাচক, প্রপার হচ্ছে নামবাচক, নির্দিষ্ট নামবাচক, এবং কালেকটিভ হচ্ছে সমষ্টিবাচক, এবং ম্যাটেরিয়াল হচ্ছে পদার্থবাচক বিশেষ্য। এরপরে অ্যাবস্ট্রাক্ট হচ্ছে ইন্দ্রিয় অগ্রাহ্য, যেগুলো ইন্দ্রিয় গ্রাহ্য নয়, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন আমরা একটা একটা করে সংজ্ঞা দেখব এবং এর উদাহরণ পড়ব। জায়গায় আরো বলা হয়েছে যে সকল নাউনকে আমরা পঞ্চ ইন্দ্রিয় দ্বারা
ধরতে পারি, ছুঁতে পারি, অর্থাৎ আমাদের পঞ্চেন্দ্রিয় দ্বারা ধরা যায়, ছোঁয়া যায়, শোনা যায়, স্বাদ নেওয়া যায়, তাদেরকে কনক্রিট নাউন বলে। আর যে সকল নাউনকে ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না, স্বাদ নেওয়া যায় না, কিন্তু আমাদের মন দ্বারা অনুভব করা যায়, তাদেরকে কি বলা হয়? অ্যাবস্ট্রাক্ট নাউন বলা হয়। সুতরাং ইন্দ্রিয় গ্রাহ্যতার ভিত্তিতে নাউনকে মোট 5 ভাগে ভাগ করা যায়। কয় ভাগে ভাগ করা যায়? ইন্দ্রিয় গ্রাহ্যতার ভিত্তিতে মোট 5 প্রকার। যেমন কমন, প্রপার, কালেকটিভ, ম্যাটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন কমন নাউন কাকে বলে? কমনটা হচ্ছে জাতিবাচক বিশেষ্য, তার মানে যে নাউন দ্বারা কোনো এক জাতীয় ব্যক্তি, বস্তু বা প্রাণী বা জিনিসের সাধারণ নাম বোঝায়। এই যে কমন মানেই হচ্ছে সাধারণ, তাকে কি বলা হয়? কমন নাউন বলে। এখন এইটা একটা বললে বোঝাবে এদের সবাইকে মনে হয় প্রতিনিধিত্ব করছে, সেই কারণে এটা কমন নাউন, জাতিবাচক বিশেষ্য। যেমন ম্যান, আমি যদি বলি ম্যান ইজ মর্টাল, এই ক্ষেত্রে কিন্তু ম্যান বলতে সকল মানুষকে বোঝানো হচ্ছে। তারপরে সিটি, কান্ট্রি, রিভার, এগুলো সবই হচ্ছে কি? কমন নাউন, কারণ এরা হচ্ছে ওই জাতীয় সবার সাধারণ নাম বোঝাচ্ছে। এরপরে আসতেছে কি? প্রপার নাউন। এখন প্রপার নাউন কাকে বলে? প্রপার নাউন হচ্ছে যে নাউন দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী বা স্থানের নাম বোঝায়। অর্থাৎ এটা হচ্ছে যে নাউন নির্দিষ্ট করে বোঝানো হয়, মানে কোনো নাম নির্দিষ্ট করে বোঝায়। যেমন মামুন একজন হচ্ছে প্রপার নাউন, ঢাকা একটা প্রপার নাউন, বাংলাদেশ একটা প্রপার নাউন, দ্য পদ্মা যদি বলি এটাও একটা প্রপার নাউন। আর প্রপার নাউনের একটা নোট রয়েছে যে প্রপার নাউনের প্রথম বর্ণ বড় হাতের হয়। আবার যদি এরকম হয় যে প্রপার নাউনটি যদি কম্পাউন্ড হয়, অর্থাৎ এটা হচ্ছে কয়েকটি শব্দ নিয়ে গঠিত হয়, তবে প্রতিটি শব্দের প্রথম বর্ণ বড় হাতের হবে। যেমন দ্য ডেইলি স্টার, মোহাম্মদ মাহিদুল ইসলাম, এগুলা হচ্ছে প্রতিটি অংশের প্রতিটি বর্ণ কি রয়েছে? বড় হাতের। ইসলামের আই বড় হাতের, মাহিদুলের এম বড় হাতের, মোহাম্মদের এম বড় হাতের, এগুলা হচ্ছে আবার দ্য ডেইলি স্টার। তার মানে আমি যদি দা বাদ দেই, যদি শুধু ডেইলি স্টার লিখি, তাহলে ডি বড় হাতের, স্টার কিন্তু বড় হাতের। আবার দা সহই সাধারণত ইয়ের আগে লেখা হয়, সেখানে দা ডেইলি স্টার লেখা হয়েছে, যেগুলা পত্রিকার নাম। তার মানে প্রপার নাউন আমরা বুঝলাম যে এগুলা হচ্ছে নির্দিষ্ট নাম বোঝায়। আর একটা কথা বলে রাখি, প্রপার নাউন কখনোই প্লুরাল হয় না, এগুলো সবসময় কি হয়? সিঙ্গুলার হয়, কারণ এটা যেহেতু একটা নির্দিষ্ট নাম বোঝায়, সেই কারণে এগুলা কি? সিঙ্গুলার হয়। এরপরে আসতেছি কালেকটিভ নাউন। এখন কালেকটিভ নাউন কাকে বলে? কালেকটিভ নাউন প্রপার নাউন থেকে আর একটু বড়, মানে কমন নাউন থেকে ছোট, প্রপার নাউন থেকে বড়, কারণ এই জায়গায় কিছু রয়েছে, সমষ্টি রয়েছে। যে নাউন দ্বারা এক জাতীয় কতিপয় ব্যক্তি, বস্তু, প্রাণীর অবিভক্ত সমষ্টির নাম বোঝায়, তাকে কি? কালেকটিভ নাউন বলে। এখন অবিভক্ত সমষ্টি বলতে এদের মধ্যে কোনো বিভক্তি বোঝায় না। যেমন ফ্লক মানে হচ্ছে ভেড়ার পাল, ক্রাউড মানে জনতা, আর্মি মানে সেনাবাহিনী, বাঞ্চ মানে চাবির গোছা, জুরি, কমিটি, টিম, গ্যাং, ফ্লিট, হার্ড, পার্টি, ইনফ্যান্ট্রি, নেভি, এগুলো সবই হচ্ছে কি? সবই কালেকটিভ নাউন। আরেকটা বিষয়, কালেকটিভ নাউন বোঝার জন্য যে কালেকটিভ নাউন যে সময় আমরা নাম শুনি, ওই সময় তাদের কিছু ক্যারেক্টারিস্টিক্স অথবা ফিচার্স রয়েছে যেগুলো সবার মধ্যেই বিদ্যমান রয়েছে, আর এগুলো একটা মনে পড়ে। যেমন আমি যদি বলি আর্মি, আর্মির কথা মনে স্মরণ করলেই কিন্তু আমরা জানি তাদের একটা পোশাক, মানে তাদের একটা বাহিনীর কথা মনে হয়। এইরকম আবার ক্রাউড যদি বলি, অনেক মানুষের ভিড়ের কথা মনে হয়। এই রকম মানে কালেকটিভ নাউন আমরা এরকম ভাবে চিনবো আর বুঝবো। এদের মধ্যে যদি কোনো কি না বোঝায়, মানে মানে কতিপয় ব্যক্তির সমষ্টি, সবাইকে কিন্তু বোঝাচ্ছে না। কিন্তু কমন নাউন কি? সবার সাধারণ নাম বোঝানো হয়। আর কালেকটিভ নাউন হচ্ছে কতিপয় ব্যক্তি, বস্তু, প্রাণীর সমষ্টিকে বোঝানো হয়। এরপরে আমরা যাব যে কালেকটিভ নাউনের একটা নোট রয়েছে। কালেকটিভ নাউন যদি কোনো বাক্যের সাবজেক্ট বা কর্তা হয়, তাহলে এটি সাধারণত সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে, এটা খেয়াল রাখতে হবে। তবে কিছু কালেকটিভ নাউন আছে যেগুলো সবসময় প্লুরাল হয়, এগুলো আমরা নাম্বার অথবা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, রাইট ফর্ম অফ ভার্বের অধ্যায় এগুলো শিখবো। এখন এটা যেটা সাধারণ নিয়ম বললাম যে সাধারণত কি হয়? সিঙ্গুলার হয়। যেমন দ্য কমিটি ওয়াজ ইন ফেভার অফ মাই প্রপোজাল, এই জায়গায় দ্য কমিটির পরে ওয়াজ হয়েছে। তবে কিছু কিছু বই রয়েছে যে কালেকটিভ নাউনের পর সিঙ্গুলার ভার্ব এবং প্লুরাল ভার্ব উভয় ভার্ব গ্রহণ করতে পারে। সেই কারণে বলতেছি এই জায়গায় কিছু শব্দ আছে যেগুলো কি সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে, মানে প্লুরাল ভার্ব গ্রহণ করতে পারে কালেকটিভ নাউনে, ওগুলো আমরা পরে শিখব। তারপরে আসতেছি কি? আ ফুটবল টিম, এই যে ফুটবল টিম,
হ্যাজ 11 প্লেয়ার্স, মানে একটা ফুটবল টিমের কয়জন প্লেয়ার আছে? 11 জন প্লেয়ার আছে। এই জায়গায় টিম হচ্ছে কালেকটিভ নাউন। কিন্তু কালেকটিভ নাউন সমষ্টিকে না বুঝিয়ে এদের মধ্যে বিভক্তি বোঝায়, তাহলে কি হবে? তখন তাকে নাউন অফ মাল্টিটিউডস বলা হয়, অথবা নাউন অফ মাল্টিটিউড বলে। মাল্টিটিউড কি? মাল্টি মানে বহু, অ্যাটিটিউড থেকে আসতেছে মাল্টিটিউড, এবং এটি প্লুরাল ভার্ব গ্রহণ করে। এখন দেখতে হবে যে আমাদের দেখতে হবে যে কি হচ্ছে, যে এদের মধ্যে বিভক্তি বোঝাচ্ছে নাকি বিভক্তি বোঝাচ্ছে না। যদি বিভক্তি বোঝায় তাহলে প্লুরাল হবে। যেমন দ্য কমিটি ওয়ার ডিভাইডেড, এই যে ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়ন্স, মানে কমিটি তাদের যে রয়েছে, মতামত রয়েছে, বিভক্ত হয়ে গেছে। তার মানে এই ক্ষেত্রে কিন্তু ওয়ার হয়েছে, ডিভাইডেড যেহেতু রয়েছে এই জায়গায়, যদিও এটা কমিটি হচ্ছে কি কালেকটিভ নাউন, তবুও এই জায়গায় বিভক্ত হয়ে তাদের আচরণের ভিন্নতা প্রকাশ করছে, সেই কারণে এটা ওয়ার হয়েছে, অর্থাৎ প্লুরাল হয়েছে। এরকম এরপরে হচ্ছে কি ম্যাটেরিয়াল নাউন। এখন ম্যাটেরিয়াল নাউনটা কিভাবে আমরা বুঝবো? যেমন যে নাউন দ্বারা কোনো পদার্থ বা বস্তুর সমুদয় অংশের নাম বোঝায় তাকে ম্যাটেরিয়াল নাউন বলে, মানে পদার্থবাচক নাউন বলে। যেমন সুগার ইজ সুইট, এই ক্ষেত্রে এই যে সুগার হচ্ছে কি ম্যাটেরিয়াল নাউন। সুগার আমরা জানি এই জায়গায় বস্তু জাতীয় বোঝানো হয়েছে। তারপরে আয়রন ইজ আ ইউজফুল মেটাল, আয়রন হচ্ছে কি ম্যাটেরিয়াল নাউন। টি ইজ আ পপুলার ড্রিঙ্ক, এই জায়গায় টি হচ্ছে কি ম্যাটেরিয়াল নাউন। তার মানে আমরা বুঝলাম যে নাউন দ্বারা কোনো পদার্থ বা বস্তুর সমুদয়ের অংশের নাম বোঝায় তাকেই বলা হয় কি ম্যাটেরিয়াল নাউন। এরপরে ম্যাটেরিয়াল নাউনের কিছু রুলস রয়েছে, সেগুলো দেখব। যেমন এটা খুবই জরুরি, ম্যাটেরিয়াল নাউন সবসময় আনকাউন্টেবল হয়, তাই এগুলো সর্বদা সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। আনকাউন্টেবল মানে যেটা গণনা করা যায় না, সেই কারণে এরা কি সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। তারপরে হচ্ছে এদেরকে সিঙ্গুলার বলা হয় আর কি, ম্যাটেরিয়াল নাউনকে সিঙ্গুলার ধরা হয়। ম্যাটেরিয়াল নাউনের পূর্বে সাধারণত কোনো আর্টিকেল বসে না, কিন্তু নির্দিষ্ট করে বোঝানোর জন্য দা বসে। এটা ম্যাটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট দুটার ক্ষেত্রে প্রযোজ্য। অ্যাবস্ট্রাক্ট আমরা পরে পড়বো, ওটাও দেখব। দ্য গোল্ড ইজ প্রেশাস মেটাল, এখন আমি যদি বলি গোল্ড হচ্ছে কি প্রেশাস মেটাল, মানে সোনা একটি মূল্যবান ধাতু। এই জায়গায় কিন্তু গোল্ড বলতে সমুদয় অংশকে বোঝানো হচ্ছে, স্বর্ণের সমুদয় অংশ, মানে পৃথিবীতে যত সোনা আছে সমস্ত অংশকে বোঝানো হচ্ছে। সেই কারণে এর আগে কোনো দা কিছুই বসে নাই। কিন্তু আমি যদি বলি নির্দিষ্ট করে বোঝাই যে দ্য গোল্ড অফ দ্য রিং ইজ পিওর, অথবা দ্য গোল্ড অফ দিস রিং, বলি যে এই রিং এর যে স্বর্ণ রয়েছে সেই অংশটুকু পিওর। তার মানে এই যে এই জায়গায় বলা হচ্ছে কি দ্য গোল্ড, মানে এটা নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে যে এই স্বর্ণের আংটিটুকু, মানে এই আংটির স্বর্ণটুকু, সোনাটুকু। তার মানে সেই কারণে দা বসেছে। আবার এরকমও রয়েছে উই ক্যান নট লিভ উইদাউট ওয়াটার, আমরা পানি ছাড়া বাঁচতে পারি না। এই জায়গায় ওয়াটার কিন্তু অনির্দিষ্ট, কিন্তু আবার নির্দিষ্ট করে যদি বোঝায়, যেমন দ্য ওয়াটার অফ দিস পন্ড ইজ ডার্টি, মানে এই পুকুরের পানি হচ্ছে নোংরা, সেই ক্ষেত্রে দা বসেছে। এরপরে আসতেছে রুল 3, যে পদার্থ দিয়ে কোনো জিনিস তৈরি হয় তা ম্যাটেরিয়াল, কিন্তু যে জিনিস তৈরি হয় তা হচ্ছে কমন। এটা খুবই মজার বিষয়। অর্থাৎ একটা আমরা জানি যে মিল্ক মানে হচ্ছে ম্যাটেরিয়াল, দুধ ম্যাটেরিয়াল নাউন, আর মিল্ক থেকে যে নাউন যেটা তৈরি হয়, ঘি তৈরি হয়, বাটার তৈরি হয়, চিজ তৈরি হয়, এগুলা হচ্ছে কমন নাউন। তারপরে উড, উড কি? উড হচ্ছে আমরা জানি মানে কাঠ, এগুলা হচ্ছে সবই ম্যাটেরিয়াল নাউন। কিন্তু বেঞ্চ, চেয়ার, টেবিল, উইন্ডো এগুলা কি? এগুলা হচ্ছে কমন নাউন। আয়রন, আয়রন হচ্ছে কি লোহা, ফেটার, হ্যামার এগুলা হচ্ছে কমন নাউন। তারপর গোল্ড মানে কি স্বর্ণ আমরা জানি, কিন্তু রিংটা হচ্ছে কমন নাউন। সিলভার, রিং এগুলা হচ্ছে কি কমন নাউন। তার মানে বুঝলাম এগুলো আবার সিঙ্গুলার হইতে পারে, প্লুরাল হইতে পারে। এরপরে সর্বশেষ যেটা আসতেছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলে? অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে গুণবাচক বিশেষ্য, যে নাউন দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর দোষ, গুণ, অবস্থা বা কাজের নাম বোঝায়। এটা কাজের নাম বোঝাবে, দোষ, গুণ, অবস্থা বা কাজের নাম বোঝাবে, তাদেরকে তাকে বলা হয় কি অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন কোয়ালিটি, কোয়ালিটি মানে গুণ, যেমন গুডনেস, ব্রাইটনেস, অনেস্টি, ডার্কনেস এগুলো সবই অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপর অ্যাকশন মানে মুভমেন্ট, লাফটার, জাজমেন্ট, থেফট। তারপর স্টেট, বয়হুড, গার্লহুড, স্টেট মানে জায়গায় অবস্থা বোঝানো, চাইল্ডহুড, ইয়থ, স্লেভারি।
তারপরে আর্টস এবং সায়েন্স, এটার একটা বিভাজন, ফিজিক্স, কেমিস্ট্রি, এগুলো হচ্ছে কি কোন ধরনের অ্যাবস্ট্রাক্ট নাউন। এরপরে আরেকটা নিয়ম রয়েছে অ্যাবস্ট্রাক্ট নাউন চেনার উপায়। অ্যাবস্ট্রাক্ট নাউন সবসময় সিঙ্গুলার হয়, তাই অ্যাবস্ট্রাক্ট নাউন যদি কোনো বাক্যের সাবজেক্ট বা কর্তা হয় তাহলে এটি কি হবে, সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে, অর্থাৎ এদেরকে সিঙ্গুলার ভাবা হয়, সেই কারণে সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। সিঙ্গুলার ভার্ব বলতে সিঙ্গুলার নাউন বা প্রোনাউনের পরে যা বসে সেটাই অ্যাবস্ট্রাক্ট নাউনের পরেও তাই বসবে, সেটা বোঝানো হয়েছে। আবার অ্যাবস্ট্রাক্ট নাউনের শেষে সাধারণত, এটা একটা মজার বিষয়, নেস, শোন, হুড, শিপ, মেন্ট, আর ওয়াই, ইজম, সিই, সিওয়াই ইত্যাদি সাফিক্স থাকে, অর্থাৎ শেষে যেমন কাইন্ডনেস, গুডনেস, ফাংশন, তারপরে বয়হুড, গার্লহুড এগুলা থাকে। এগুলা থাকলে আমরা বুঝবো কি এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আর এভাবেই আমি কি করব, আজকের যে নাউনের অধ্যায় রয়েছে এটা শেষ করব। এর পরবর্তীতে গণনার ভিত্তিতে যে ভাগ করা যায় সেইটা নিয়ে শিক্ষার্থী রয়েছে তাদের ভিডিওটা ভালো লেগেছে এবং নাউন সম্পর্কে যদি কোশ্চেন থাকে তাহলে করতে পারো। আরেকটা বিষয় যে আমাদের মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার যে রুটিন দিয়েছে, রুটিন বলতে মানবন্টন দিয়েছে, সেখানে ক্লাস 6, 7, 8, 7 পর্যন্ত শিক্ষার্থীদের কিন্তু মানে অ্যাডজেক্টিভ এবং বিভিন্ন নাউন এগুলা সম্পর্কেই আর কি রয়েছে, বেসিক করতে হবে, ক্লিয়ার করতে হবে। এটা পড়লে যেমন ক্লাস 6 এর শিক্ষার্থীদের অ্যাডজেক্টিভ সম্পর্কে, এখন ওই জায়গায় বলা হয় যে অ্যাডজেক্টিভটা কাকে, কোন নাউনকে মডিফাই করতেছে অথবা প্রোনাউনকে মডিফাই করছে ওটা বের করতে হবে। তার মানে কি, নাউন প্রোনাউন সম্পর্কে যদি ধারণা না জানো তাহলে কিন্তু হবে না। সেই কারণে এগুলা সম্পর্কে ক্লিয়ার ধারণা রাখতে আমার এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে চোখ রাখো। আজকের মতো এখানে শেষ করতেছি, আর পরবর্তীতে আর পরের অংশ নিয়ে হাজির হব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।